রাজস্ব খাতে যে হয়রানি হয় সেটা তো আমরা আগের থেকে জানি, বা অনেক রকম বাস্তবতাও আছে। এখানে ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তারা অনেকটা কম কর দিতে চায়, কর্মকর্তাদের সাথে অনেকটা একটা সমঝোতায় আসে, এরকম সমস্যা তো আছেই। কিন্তু এসব কাটিয়ে আসলে আমাদের সমাধানটা কি, বা ভবিষ্যৎ করণীয়টা কি বলে মনে করেন? কি বলবো, আসলে বেসিক্যালি আমরা যেটা বারবার বলছি যে আপনি একটা মানে প্রত্যেককে অংশগ্রহণমূলক ট্যাক্স এবং ভ্যাটের জায়গায় নিয়ে আসেন। আপনি এক পক্ষ দিবে আরেক পক্ষ দিবে না, এটা হয় না। দেখেন আমাদের সরকারি হিসেবে 4,82,000 রেস্তোরাঁ 22 সালে হয়েছিল। কতটুকু এটার সত্যতা আছে আমরা জানি না। আমাদের হিসাবে 60,000-এর কাছাকাছি সব ছোট বড় মিলে। আমাদের অ্যাক্টিভ মেম্বার আরও অনেক কম। এনবিআর হিসাবে মাত্র আমরা পেয়েছি লাস্ট 2-3 মাস আগে 10,000 মাত্র নিবন্ধিত ভ্যাটের। তো আমরা বারবার বলেছি যে স্ট্রিট ফুড থেকে শুরু করে এমন কোনো ব্যবসায়ী নেই যে আপনি ভ্যাটের আওতায় আনবেন না। তাদেরকে প্যাকেজ করেন কিভাবে করবেন, কিন্তু ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। ইভেন আপনি যে 500 টাকা হলে 500 টাকা দিবে, ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে। আপনি বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি ট্যাক্স ভ্যাটের আওতায় আনবেন না, কিন্তু যারা একটু কমপ্লায়েন্স মেনে ব্যবসা করবে তাদের উপরে খরচ দিনের পর দিন বাড়বে। ওইখানে কোনো ব্যবসায়ী সাস্টেনেবল হবে না, সরকারের কোনো লক্ষ্যমাত্রা অর্জন হবে না। কিছু কিছু এনবিআর কর্মকর্তার লক্ষ্যমাত্রা অর্জন হবে, পার্সোনাল লক্ষ্যমাত্রা। আমরা ওইদিকে যাব। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখন 5ই আগস্টের পরে আমরা যেটা অনুধাবন করছি, মাঠে কিন্তু একটা দল নাই। এটা কিন্তু বিশাল ভোক্তা ওই শ্রেণীটা নাই, এবং তাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ, তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত। এই যে আমাদের ঘৃণার যে বীজ বপন করা হয়েছিল বহু বছর আগে, সেই ঘৃণার বীজ কিন্তু আজকে এই শাখা প্রশাখা হয়ে চারোদিকে বাংলাদেশে অক্টোপাসের মতো ঘিরে ফেলছে। আমরা এমন একটা সাম্প্রদায়িক আমরা ইয়েতে আসি এখন, মানে সমাজের মধ্যে আসি, কি যে ভয়ঙ্কর অবস্থা। এই স্বস্তি যদি না থাকে তাহলে ওই ফ্যামিলি কার্ড করে আমার ট্যাক্সের টাকাই তো আপনি ওদেরকে দিবেন, বা বিদেশ থেকে লোন করে এনে আপনাদেরকে দিবেন। দারিদ্র্য বিমোচন তো হবে না। দারিদ্র্য বিমোচনের জন্য যে প্ল্যানিং, তাহলে আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। পলিটিক্যাল রিকনসিলিয়েশন করা দরকার জরুরি ভিত্তিতে। কারণ আমরা দেখেছি ইতিহাস থেকে কেউ শিখে নাই, কোনো সরকারি ইতিহাস থেকে কিছুই শিখে নাই। এর বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু 21 বছর পরে পাওয়ারে আসছিল। আইসা তারা কিছুদিন ছিল, তারপর আবার বিএনপি গভর্নমেন্ট ছিল, আবার 111 তত্ত্বাবধায়ক সরকার ছিল, আবার আওয়ামী লীগ কিন্তু 17 বছর চালিয়েছে, এরপর আবার ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এসেছে, আবার আওয়ামী লীগ কিন্তু নাই এখানে। প্রশ্ন আওয়ামী লীগ বিএনপি না, প্রশ্ন হচ্ছে যারা সত্যিকারের দোষী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারতেন স্পেসিফিক, যে তুমি এই দুর্নীতি করছো, তুমি এই অন্যায় করছো, তোমার বিরুদ্ধে এই ব্যবস্থা হবে। যে এই যে ঢালাওভাবে একটা বিভাজন আমাদের, ওই ভোক্তা কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমাদের সেল কিন্তু অনেক কম, অনেক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত, অনেক ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত। তাহলে আপনার অর্থনীতি কিভাবে চলবে? অর্থনৈতিক চালিকা শক্তি তো আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে। এর মধ্যে গ্লোবাল ক্রাইসিস, এই যে তেলের সংকট চলছে যুদ্ধের কারণে, ইউক্রেন যুদ্ধের পর একটা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ। এর আগে ধরেন করোনাকালীন ক্ষতিগ্রস্ত। আপনাকে বলি যে এই যে নির্বাচনহীন একটা সরকার ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেন, ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, তারাও কিন্তু একটা নিজেদের গদি টিকায় রাখার জন্য অনেক ভুল ডিসিশন নিছে, অনেক জুলুম করেছে বা অত্যাচার করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন যারা আসে তারা গদি টিকানোর জন্য সেই ভুল যদি সেম করে, এই যে মামলা মোকদ্দমা বা সব কিছু, যদি আমি পলিটিক্যাল ভাবে কথা বলতে চাই না, আমরা বলতে চাচ্ছি যে বিভাজনের রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই বিভাজন কতদিন পরে ঠিক হবে? বা আমাদেরকে এমন লিডার কি আছে যে সবাইকে ঐক্যমতের আওতায় নিয়ে আসবে? এবং এটার উপরে কি অর্থনীতির ভবিষ্যৎ? অবশ্যই, অবশ্যই। কারণ আপনার আরেক দল তো চাইবে না আমাদের দেশটা ভালো চলুক। যখন যে পাওয়ারে থাকবে সে সর্বোচ্চ চেষ্টা করবে, তার কিছু দুষ্কৃতিকারী থাকবে, প্রত্যেক দলেই থাকবে। কিন্তু আমি বলেছি এমন একটা লিডার কি হয় না, যে আমাদের তারেক রহমান সাহেব আছে, সে তো অনেক অভিজ্ঞতা অর্জন করলো, 17 বছর আপনার উনি ইনিস্পেশিতে ছিল, উনি ইয়েতে ছিল, ইংল্যান্ডে ছিল। তো উনি ওনার অভিজ্ঞতা থেকে ওনার কি মনে হয় না যে আমি দেশের সবাইকে নিয়ে কাজ করি? হি ইজ এ সবার প্রাইম মিনিস্টার। তাহলে আমি ওনার দিক নির্দেশনা, উনি যদি কারোর কথা না শুনে, উনি কিছু এক্সাম্পল সেট করার চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে, আপনি রাষ্ট্রের কাউকে বাদ দিয়ে তো রাষ্ট্র এগিয়ে নিতে পারবেন না। কারণ আমরা তো এমনভাবে বিভাজন, এমনভাবে সাংঘর্ষিক, এমনভাবে ঘৃণা ছড়ানো, এই ঘৃণা তো আমি নিজে অসহায়। কারণ আমার ছেলে মেয়ে তো ফিউচার কি এই ঘৃণার মধ্যে বসবাস করবে? কারণ আপনি তো ঘৃণা করতে শিখাচ্ছেন। আমাদের ধর্ম কিন্তু ঘৃণা করতে শিখায় নাই। আমাদের ধর্ম কিন্তু অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া শিখায় নাই। তাহলে এই ঘৃণা কবে শেষ হবে? আদর্শের নামে যে আদর্শটা এমনভাবে যেই দলই করেন না কেন, এই আদর্শগুলো একে অপরের চরম সাংঘর্ষিক। তাহলে বেসিক যে পিওর
বাংলাদেশ, আমরা যেটা ৭১ মুক্তিযুদ্ধের চেতনা বলেন, যাই বলেন, মুক্তিযুদ্ধ হয়তো দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ স্বাধীনের পরে কেন আমরা একে অপরকে গালাগালি করে এখন পর্যন্ত, আমি মনে করি এটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন এক হইতে দিবে না, দিচ্ছে না। এবং আমরা চাই বর্তমান যে প্রধানমন্ত্রী আছে উনি সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা করুক, অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি ট্রাই করছি।